আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইক সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকা সহ 4 জেলায় আজ ও কাল 9 ঘন্টা কারফিউ শিথিল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 8টা থেকে বিকেল 5টায় স্বাভাবিক থাকবে জীবনযাত্রা। কুষ্টিয়ার খাজানগরে চাউল সারা দেশে সরবরাহ অব্যাহত। প্রশাসনের সহযোগিতায় 150 ট্রাক চাল গেল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। টাঙ্গাইলের নাগরপুরে পরিত্যক্ত প্লাস্টিকের বেল থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। রক্ষণাবেক্ষণের অভাবে ভোতরের বাড়িতে রূপান্তরিত 2 বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। স্মৃতি সংরক্ষণের দাবি এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতরা যারা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে দেশবাসীর সহযোগিতা চান। আজ ও আগামীকাল শনিবারও দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ থাকবে। তবে এই 2 দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, শুক্র শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। মন্ত্রী আরও বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেওয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গেল কয়েকদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় কুষ্টিয়ার খাজানগরে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম থেকে উৎপাদিত চাল সারা দেশে সরবরাহ ব্যাহত হয়। এতে চালের বাজার অস্থিতিশীল হওয়ার সাথে চালকল মালিকরাও ক্ষতির সম্মুখীন হন। তবে স্থানীয় প্রশাসনের কড়া পাহারায় প্রায় 150 ট্রাক চাল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। কুষ্টিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আমেনা হীরা। গেল কয়েকদিন ধরেই কুষ্টিয়ায় চালের বাজার অস্থিতিশীল। 2 থেকে 3 সপ্তাহ ধরে সব রকমের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। আবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বেশ কয়েকদিন স্থবির ছিল সারা দেশ, আর এতেই ব্যাহত হয় চাল সরবরাহ। চলমান আতঙ্কজনক পরিস্থিতি এবং কারফিউর ফলে দেশের অন্যতম বৃহত্তর কুষ্টিয়ার খাজানগরের মোকারমে উৎপাদিত চাল আটকা পড়েছিল গোডাউনে। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ, বিজিবির কড়া পাহারায় চাল সরবরাহ স্বাভাবিক হয়। যেহেতু অবস্থা স্বাভাবিক হয়ে আমাদেরও তো ইনকামের দরকার আছে। দেশে খাদ্য পরিবহন বন্ধ ছিল, এই মুহূর্তে খাদ্য পরিবহন করাটা জরুরি। ঢাকা মোহাম্মদপুরে যাচ্ছে, আমাদের সঙ্গে পুলিশ র্যাব এরা সহযোগিতা করবে। আমরা পুলিশ প্রোটেকশনে ঢাকাতে যাত্রাবাড়িতে যাচ্ছে। আমাদের ভিতরে যতটুকু আতঙ্ক ছিল আর কি ততটুকু নাই। চাল সরবরাহ স্বাভাবিক হওয়ায় চালকল মালিকরাও স্বস্তিতে।
আমরা এই পণ্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি, যাতে তৃণমূলের ভোক্তারা কোনোভাবেই সরবরাহ বিঘ্নিতজনিত কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ধীরে ধীরে নিয়মিতভাবে চালের সরবরাহ স্বাভাবিক করার কথা জানান জেলা প্রশাসক। কারফিউ চলমান অবস্থায় যেন আমাদের ফুড চেইন, সাপ্লাই চেইনটা কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, তারই আলোকে আমাদের চাউল কল মালিক সমিতির যে প্রস্তাবনা ছিল সেটি নিয়ে এসপি মহোদয় সহ আমরা কোর কমিটির মিটিং করেছি। সেই মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি কালভাই ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দেব। এদিকে স্থানীয় প্রশাসন বলছে বাজার স্থিতিশীল রাখতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। প্রথম চালানে কুষ্টিয়া থেকে সর্বমোট প্রায় ৩,০০০ টন চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়। আমেনা হীরা, মাই টিভি নিউজ। আবারও কারফিউ প্রসঙ্গ। দর্শক, সিলেটের কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শ্যামল ভৌমিক। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কমপ্লিট শাটডাউনের পর এখন চলছে কারফিউ। আজ শুক্রবার সিলেটের ৭ম দিনের কারফিউ চলছে। আমরা এখন অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকাতে। আমি যদি বন্দরবাজার এলাকার অবস্থানটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিল করায় কিন্তু জনমনে কিছুটা স্বস্তিও দেখা দিয়েছে এবং সিলেটের বর্তমান পরিস্থিতি কিন্তু তুলনামূলক ভালো রয়েছে। স্বাভাবিকভাবেই খুলছে দোকানপাট, চলছে দূরপাল্লার বাস। আজ শুক্রবার সরকারি আধা সরকারি অফিস বন্ধ থাকলেও সকাল থেকেই মানুষজন নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বেরিয়ে আসছেন এবং আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। প্রতিটি এলাকাতেই কারফিউ শিথিল হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান খুলতে শুরু করেছে এবং আগের তুলনায় শহরের মানুষের আনাগোনাও বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মানুষজন বেশি ভিড় করছেন, তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। শহরে যান চলাচলও কিন্তু বেড়েছে, কোথাও কোথাও কিন্তু যানজটও দেখা যাচ্ছে। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশাসনও রয়েছে কিন্তু সতর্ক অবস্থানে। নগরীর মূল পয়েন্টে টহল চলছে নিয়মিত। তবে আরেকটি যে বিষয়, ইন্টারনেট ভোগান্তি কিন্তু রয়েই গেছে, ব্রডব্যান্ড আসলেও নেই স্পিড। তবে এত সব সমস্যার মধ্যেও কিন্তু সিলেটবাসীর ভিতরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। সহিংসতা না থাকায় কিন্তু সিলেটবাসী স্বস্তিতেই রয়েছেন। যারা সিলেটের সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে অতি দ্রুত এই সংকটময় পরিস্থিতির সমাধান হয়ে সব কিছু স্বাভাবিক হয়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ও বেকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে প্লাস্টিকের হস্তশিল্প তৈরির পল্লী। টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে তৈরি হয় প্লাস্টিকের নানা পণ্য। বর্তমানে পণ্যগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। বাঙালির ঐতিহ্যবাহী বাঁশবেতের ডোলা বা বেরি নতুন রূপ পেয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এখানে এসব হস্তশিল্পের পণ্য তৈরি হচ্ছে টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে। প্লাস্টিকের হলেও এসব আসবাবপত্র দেখতে বাঁশ ও বেতের মতোই মনে হয়। টেকসই ও মজবুত হওয়ায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। এই শিল্পকে ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক কর্মসংস্থানের। বেয়ার, ডোল, তালাই, সিলিং ইত্যাদি মাল বানায়, মুরগির খোপ। তারপরে দেখা যাচ্ছে গ্রামে কারিগর তৈরি করেছি 70-80 জন। চেগার, সিলিং, ডোল, বেয়ার, গুড়া, মুরগির খোপ সব কিছুই এখানে বানানো যায়। এইখানে প্রায় 8 বছর মতো আছি, কাজকাম করি, ভালোই সংসার চলে। প্লাস্টিকের চাহিদা খুব ভালো, এতে করে মনে করো আমাদের পরিবার সংসার এখন ভালোই চলে। সারা দেশে চাহিদা রয়েছে এই পণ্যের। স্থানীয় হাট বাজার ছাড়াও কারখানা থেকে খুচরা ও পাইকারি বিক্রি হয় এই পণ্য। আমার কারখানায় এনে 60-70 জন কারিগর আছে, সব আমাদের দেশের মহিলা। তারা বাড়িতে কর্মস্থান করে খাইতেছে, বৈশাই থাকতে অবসর টাইমে কাজ করতেছে, তাতে মাসে 6-7 হাজার টাকা বিল পাইতেছে। শিল্প সম্প্রসারণে উদ্যোক্তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমন্বিতভাবে এই প্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে গেলে যেরকম নাগরপুরের কৃষিতে উন্নতি ঘটবে, তেমনইভাবে কর্মসংস্থানেরও
সৃষ্টি হওয়ার অপার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এ শিল্প সারা দেশে সম্প্রসারণ করা হলে এতে করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক বেকারত্ব দূর হবে, এমনটাই প্রত্যাশা সবার। SM হামিম, মাই টিভি। রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে দুই বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মাদারীপুরের ডাসার উপজেলা পূর্ব মাইজপাড়া গ্রামে কবির পৈতৃক বাড়িতে সুনীল আকাশ নামের সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র। কবির স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে কবির পৈতৃক বাড়িতে তার সৃষ্টিকর্ম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুরের রাজৌর উপজেলার আমগ্রামে তার মামাবাড়িতে 1934 সালের 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র 4 বছর বয়সে কলকাতা চলে গেলেও পৈতৃক বাড়িসহ নানা স্মৃতিময় স্থান রয়েছে জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। 2004 সালে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সুনীল আকাশ নামের সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এ সময় কবি পৈতৃক বাড়িতে বেশ কয়েকবার আসেন এবং রাত্রি যাপন করেন। 2019 সাল থেকে কবির জন্মদিন উপলক্ষে সুনীল মেলা হতো নিয়মিত, তাও বন্ধ হয়েছে করোনা মহামারীর সময়। কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের এখানে জন্মগ্রহণ করছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সারা দেশের মানুষ এসে যেন দেখতে পারে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তার শিল্পকর্ম সহ যাবতীয় বিষয় রাখার জন্য একটা লাইব্রেরি এবং অন্যান্য বিষয়ের সংগ্রহশালা আছে। অযত্নে আর অবহেলায় পড়ে আছে তার পৈতৃক বাড়ি ও কবির ব্যবহৃত স্মৃতিচিহ্নগুলো। দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এরই মধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র সহ বাড়িটিতে। বরেণ্য এই ঔপন্যাসিকের স্মৃতিচিহ্নগুলো সরকারিভাবে তদারকি সহ কবির স্মৃতি সংরক্ষণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণের জন্য তার জন্মস্থানটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেটাকে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন রাখছি। এই সুনীল গঙ্গোপাধ্যায় তার ঘর, তার ভিটা বাড়ির এই ঘরটা সুন্দরভাবে পারা আবার সরকার যেন মেরামত করে দেয়। আমাদের যাতে পূর্ব মাইজপাড়াতে সুনীল মেলাটা আবার মিলুক, আবার আমরা সুনীলের সাহিত্য চর্চা করতে পারি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র, পাঠাগার সহ নানা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ভবন এবং পর্যটন কেন্দ্র হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সেখানে মুক্তমঞ্চ সহ বিভিন্ন আকর্ষণীয় বিষয় সেখানে রাখা হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারতীয় সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। ইলিয়াস কমল, মাই টিভি। নোয়াখালীতে কারফিউর শিথিলের মধ্য দিয়ে বিভিন্ন স্থানের সাধারণ মানুষ ও কর্মকর্তা ও কর্মচারীগণ ফিরছেন কর্মব্যস্ততায়। তবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে প্রশাসনের নিরাপত্তার কাজে নিয়োজিত র্যাব, পুলিশ, বিজিবি টহল। বেলা বাড়ার সাথে সাথে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এদিকে নোয়াখালীতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকায় 4টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব 12 পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে উদ্ধারকৃত আলামত সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বাংলাদেশ সড়ক ও জনপথ সওজ জায়গায় গড়ে ওঠা অবৈধ 30টি দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস। এ সময় ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ আবু সালাম মিয়া, ওসি সজল খান, তার টিম, সড়ক ও জনপদের মধুপুর উপজেলার সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম অভিযানে উপস্থিত ছিলেন।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঢাকা সহ 4 জেলায় আজ ও কাল 9 ঘন্টা কারফিউ শিথিল জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 8টা থেকে বিকেল 5টায় স্বাভাবিক থাকবে জীবনযাত্রা। কুষ্টিয়ার খাজানগরের চাউল সারা দেশে সরবরাহ অব্যাহত। প্রশাসনের সহযোগিতায় 150 ট্রাক চাল গেল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। টাঙ্গাইলের নাগরপুরে পরিত্যক্ত প্লাস্টিকের বেল্ট থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। রক্ষণাবেক্ষণের অভাবে ভূতুড়ের বাড়িতে রূপান্তরিত 2 বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। স্মৃতি সংরক্ষণের দাবি এলাকাবাসী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিও নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।